11 হিস্ট্রিতে আমরা শুরু করছি ফার্স্ট চ্যাপ্টারের মানে প্রথম অধ্যায়ে শর্ট প্রশ্নগুলো। তোরা জানিস যে প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, শুধু ছোট প্রশ্ন আসবে। তো সেই ছোট প্রশ্নগুলো আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, তোরা একদম বইয়ের ফার্স্ট পাতাতেই প্রশ্নগুলো পাবি। তোরা বইতে একটু দাগ দিয়ে নিবি প্রশ্নগুলো, আলাদা করে লেখার দরকার নেই। তোরা বইতে যখন পড়বি সেখান থেকেই ছোট প্রশ্নগুলো তোদের মাথায় চলে আসবে। ভিডিওটা একটু ভালো করে শুনে তোরা বইতে দাগ দিয়ে নিবি। পৃথিবীতে প্রথম মানুষের উদ্ভব কতদিন আগে হয়েছিল বা কত বছর আগে হয়েছিল? আজ থেকে ৩৬ লক্ষ বছর আগে। ইতিহাসকে কটি যুগে ভাগ করা যায়? আপাতত 3টি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগকে কটি ভাগে ভাগ করা যায়? প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায় না, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে যে যুগের কথা জানতে পারি তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। আর প্রাগৈতিহাসিক যুগ কথাটি প্রথম কে বলেছিলেন? কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। 1830 খ্রিস্টাব্দে সর্বপ্রথম কথাটি ব্যবহার করেছিলেন। আর ইংরাজিতে এই কথাটি প্রথম ব্যবহার করেন 1851 খ্রিস্টাব্দে ড্যানিয়েল উইলসন। প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে? মাটি খুঁড়ে বা মাটির ওপর থেকে পুরনো ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ, পাথর, ইট ইত্যাদি দ্বারা তৈরি বিভিন্ন বা ধাতু দ্বারা তৈরি বিভিন্ন নিদর্শন, এইগুলোকে বলা হয় প্রত্নতাত্ত্বিক উপাদান। নৃতাত্ত্বিক কাকে বলা হয়? নৃতাত্ত্বিক বলা হয় প্রাচীন কোনো মানুষের মাথার খুলি, হাড় অথবা কোনো প্রাণীর খুলি, হাড় ইত্যাদি নিয়ে যারা গবেষণা করেন তাদের বলা হয় নৃতাত্ত্বিক। আর সেই গবেষণার বিষয়টিকে বলা হয় নৃতত্ত্ববিদ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্নতত্ত্ববিদ্যা কাকে বলে আর নৃতত্ত্ববিদ্যা কাকে বলে। প্রাচীন প্রাগৈতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা হয়েছে? প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। নেক্সট, তোরা 2 নম্বর পাতায় এই প্রশ্নগুলো পাবি, দাগ দিয়ে নিবি অবশ্যই। ভারতের প্রথম লিপির সন্ধান কোথায় পাওয়া যায়? সিন্ধু সভ্যতায় ভারতের প্রথম লিপি পাওয়া যায়, যাকে সিন্ধু লিপি বলা হয়। ভারতে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? তাম্র ব্রোঞ্জ যুগের থেকে আর লৌহ যুগ পর্যন্ত ভারতের সময়কালকে, অর্থাৎ সিন্ধু সভ্যতার সময়কালকে ভারতে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেগুলো এখনও পাঠোদ্ধার করা, অর্থাৎ সেগুলো পড়ে তার মানে বোঝা এখনও সম্ভব হয়নি, তাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। আচ্ছা, ভারতে কোন যুগ অনুপস্থিত? ভারতে তামা ব্রোঞ্জের যুগ অনুপস্থিত। ভারতে তাম্রপ্রস্তর যুগের পরই লৌহ যুগ এসে গেছে, মাঝখানে এই ব্রোঞ্জের যুগটা সেভাবে ভারতবর্ষে আসেনি। মিশর, মেসোপটেমিয়া প্রভৃতি দেশে কবে নাগাদ বা কোন সময় নাগাদ লিপির ব্যবহার চালু হয়েছিল বলে মনে করা হয়? খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ লিপির ব্যবহার শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব কাকে বলা হয়? আজ থেকে যীশুখ্রিস্ট জন্মেছিলেন, এটা 2020 সাল, তাহলে 2020 বছর আগে। আর যীশুখ্রিস্টের জন্মের পর থেকে বছর কাউন্ট করলে তাকে বলা হয় খ্রিস্টপূর্ব। তাহলে যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে লিপির ব্যবহার চালু হয়েছিল, অর্থাৎ আজ থেকে 5000 বছর আগে মিশর, মেসোপটেমিয়ায় লিপির ব্যবহার চালু হয়েছিল। ভারতে পাঠোদ্ধার করা গেছে এমন প্রাচীনতম শিলালিপি কোনগুলো?
260 খ্রিস্টপূর্বাব্দে খোদাই করা অশোকের লিপিগুলোকে মনে করা হয় ভারতের সবচেয়ে প্রাচীন পাঠ করা গেছে এমন লিপি। সোহাগর তাম্রলিপি কি? দক্ষিণ ভারতে অশোকের জন্মের আরও 50 বছর আগেকার কিছু তাম্রলিপি পাওয়া গেছে, যেগুলো পাঠ করা সম্ভব হয়েছে। এগুলোকে বলা হয় সোহাগর তাম্রলিপি। আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। আজ পর্যন্ত পৃথিবীতে কটি হিম যুগের অর্থাৎ বরফের যুগের কটি চিহ্ন পাওয়া গেছে? ন্যূনতম 4টি হিম যুগের সন্ধান পাওয়া গেছে। রামাপিথেকাস কি? ভারত ও কেনিয়াতে যে প্রাচীন মানবের সন্ধান প্রাচীন মানবের খুলির সন্ধান পাওয়া গেছে সেই প্রজাতিটিকে বলা হয় রামোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস কি? দক্ষিণ আফ্রিকায় যে পাওয়া গেছে প্রাচীন মানুষের খুলি সেই জাতিটাকে বলা হয় অস্ট্রেলোপিথেকাস। আর পিকিং মানব, নিয়েন্ডারথাল মানব, এগুলো কোথায় পাওয়া গেছে? এগুলো চীনে পাওয়া গেছে। তোরা 3 নম্বর পাতায় এর উত্তরগুলো পাবি, দাগ দিয়ে নিবি। প্রাচীন প্রস্তর যুগের মূল অস্ত্র কোনটি ছিল? ভোতা পাথরের তৈরি হাত কুঠার, এটা ছিল প্রাচীন প্রস্তর যুগের মূল অস্ত্র। এটা দিয়েই তারা পশু শিকার করতো, এটা দিয়েই তারা ফসলকে ভাঙতো, এটা দিয়েই কোনো কিছু থেতো করতো। সব কাজই তারাই ভোতা হাত কুঠার দিয়ে করতো। এছাড়া বর্ষা, তীরের ফলা ইত্যাদি পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগের যে পাথরের অস্ত্রগুলো ছিল তার মূল বৈশিষ্ট্য কী? তার মূল বৈশিষ্ট্য হলো তার ক্ষুদ্রতা। আগে যে পাথরের অস্ত্রগুলো এত বড় বড় করা হতো, এখন সেগুলোকেই সরু করে ছুচলো করে ছোট করা হলো। এই ক্ষুদ্রতাটাই হচ্ছে মধ্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগের অস্ত্র বা হাতিয়ার কী ছিল বা যন্ত্রপাতি কী ছিল? নব্যপ্রস্তর যুগের যন্ত্রপাতি ছিল কাস্তে, হামানদিস্তা, শিলনোড়া, জাঁতা। তোদের ধর প্রশ্ন আসতে পারে যে কোন প্রস্তর যুগের হাতিয়ার বলো? 3টে নাম দিয়ে দিল, কাস্তে, জাঁতা, হাতকুঠার, আর একটা কিছু দিয়ে বলল যে কোনটা প্রাচীন প্রস্তর যুগের উল্লেখ করে। তোদের ওই জন্য সব প্রস্তর যুগের কিন্তু অস্ত্রগুলোর নামগুলো জানতে হবে। নেক্সট, নব্যপ্রস্তর যুগে মৃৎশিল্পের ক্ষেত্রে বিপ্লব ঘটে যায় কোন ঘটনা? যখন কুমোরের চাকা আবিষ্কার করা হলো সেই ঘটনা। অর্থাৎ নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকার আবিষ্কার। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে আলতামিরা গুহা অবস্থিত, যেখানে প্রায় 40,000 বছরের পুরনো গুহাচিত্র পাওয়া গেছে। ভারতের প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র কী? ভারতের প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র হলো মধ্যপ্রদেশে ভীমবেটকা, বিহারের নওয়াদা জেলা এবং কাশ্মীরের কিছু গুহাচিত্র। এগুলো মানুষ যখন লিখতে পড়তে শেখেনি সেই সময়কার গুহাচিত্র এগুলো। বিশেষ করে মধ্যপ্রদেশে ভীমবেটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিগুরাত কি? জিগুরাত হলো সুমেরের প্রত্যেক নগরে একটি নগর দেবতার মন্দির থাকত, একে বলা হয় জিগুরাত। এপিগ্রাফি কাকে বলে? এপিগ্রাফি হলো লিপি খোদাই করার যে বিদ্যা তাকে বলা হয় এপিগ্রাফি। আর প্যালিগ্রাফি কাকে বলা হয়? না, লিপির বিষয়বস্তু পড়ে মানে বোঝা, একে বলা হয় প্যালিওগ্রাফি। তোরা এটা পাবি 5 নম্বর পাতায়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। মিশরের লিপিকে, সুমেরের লিপিকে বা মেসোপটেমিয়ার লিপিকে কি বলা হতো? কোণাক্ষর লিপি বা
কিউনিফর্ম লিপি, অর্থাৎ ওদের লিপিগুলো সব ছিল এরকম তীরের ফলার মতো দেখতে, তাই একে বলা হয় কিউনিফর্ম লিপি বা কিলক আকৃতি লিপি, অর্থাৎ ফলার আকৃতির লিপি বা কোণাক্ষর লিপি। পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা কোনটি? পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা হল হামুরাবির লিখিত আইন সংহিতা। এটা খ্রিস্টের জন্মে প্রায় 1750 বছরেরও আগে লেখা। হামুরাবির আইনবিধিতে কটি সূত্র ছিল? 282টি সূত্র ছিল। 5 নম্বর পাতায় পাবি, দাগ দিয়ে রাখবি। মিশরের লিপিকে কি বলা হতো? হায়ারোগ্লিফিক লিপি। মিশরে কত ধরনের লিপি পাওয়া গেছে? মিশরে 3 ধরনের লিপি পাওয়া গেছে। হায়ারোগ্লিফিক লিপি, যেটা মূলত দেবতাদের লিপি। এছাড়া ছিল হায়ারেটিক লিপি, যেটা হলো পুরোহিতরা যে লিপি ব্যবহার করতেন। আরেকটা ছিল ডিমেটিক লিপি। এই ডিমেটিক লিপি যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করতেন। আমাদের এখানে যেমন সংস্কৃত ভাষা, সাধু ভাষা আর আমাদের চলিত ভাষা, সেই রকম ওদের 3 ধরনের লিপি অবস্থিত ছিল। পেপার শব্দটি কোথা থেকে এসছে? তোরা জানিস অবশ্যই যে মিশরে প্যাপিরাস নামক এক ধরনের গাছের পাতা, সেটা পচিয়ে সেটাকে পেস্ট করে শুকিয়ে তার উপরে লেখা হতো। এই প্যাপিরাস পাতা থেকে পেপার শব্দটি এসছে, যদিও প্রথম কাগজ কিন্তু তৈরি হয়েছিল চীন দেশে। ভারতের কথা জানা যায় এরকম বিদেশি লিপি কি আছে? পারস্যের বাহিস্তান লিপি, এশিয়া মাইনরের বোঘাজকই এবং নক্স ই রুস্তম লিপি। এইগুলো থেকে প্রাচীন ভারতের ইতিহাসের কথা জানা যায়। যদিও এই লিপিগুলো ভারতের মধ্যে নয়, ভারতের বাইরে, কিন্তু তা সত্ত্বেও তাতে ভারত সম্পর্কে বিভিন্ন কথা লেখা আছে। লিপির গুরুত্ব কী? লিপির গুরুত্বগুলো হলো দীর্ঘস্থায়িত্ব, অর্থাৎ দীর্ঘদিন টিকে থাকে, অপরিবর্তিত। একটা বই লেখায় তার মধ্যে পরে আরও সংযোজন করা যায়, কিন্তু লিপি ছোট জায়গায় লেখা থাকে বলে সেই লিপির নিচে আর কিছু অতিরিক্ত লেখা যায় না, অর্থাৎ যা লেখা হয়েছিল সেটাকে বিকৃত করা যায় না। লিপি থেকে রাজ্যসীমা জানা যায়, এটা আগের দিন আলোচনা করেছি। যে সম্রাটের লিপি যতদূর পর্যন্ত পাওয়া যায় ততদূর তার রাজ্য হিসাবে ধরা হয়। এই লিপির সময় থেকে সময়কাল বোঝা যায়, কোন সময়ের লিপি সেখানকার ভাষা দেখে এটা আমরা বুঝতে পারি। আর এই লিপি থেকে রাজার বিভিন্ন আদেশের কথাও জানা যায়। এগুলো হলো লিপির মূল গুরুত্ব। মুদ্রার পঠন পাঠন বিদ্যা, অর্থাৎ মুদ্রার মধ্যে কি লেখা আছে সেগুলো পাঠ করার যে বিদ্যা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউমিসমেটিক্স বিদ্যা। নিউমিসমেটিক্স বিদ্যা, এটা তোরা 6 নম্বর পাতায় পাবি, ভালো করে খেয়াল করবি। ভারতের কোন ইতিহাস মুদ্রা থেকে সবচেয়ে ভালো জানা যায়? সবচেয়ে ভালো জানা যায় ব্যাক্ট্রিয় গ্রিকদের কথা মুদ্রা থেকে জানা যায়। কতজন রাজার কথা মুদ্রা থেকে জানা যায়? ব্যাক্ট্রিয় গ্রিকদের 30 জন রাজার কথা জানা যায়। ভারতের প্রচলিত মুদ্রাগুলি কি? 6 নম্বর পাতায় পাবি। ভারতের প্রচলিত মুদ্রাগুলি হলো সাতবাহন রাজাদের পতিন, চোল রাজাদের ক্যাসু, পাল রাজাদের নারায়ণী। এইগুলো হলো প্রাচীন ভারতের প্রচলিত মুদ্রা। ভারতের কয়েকটি বৌদ্ধ গ্রন্থের নাম করো। হয়তো 4টে নাম দিয়ে দিল, কোনটি বৌদ্ধ গ্রন্থ নয় দাগ দাও। তাহলে বৌদ্ধ গ্রন্থগুলোকে কিন্তু ভালো করে জানতে হবে। বৌদ্ধ গ্রন্থগুলি হলো ত্রিপিটক, জাতক, এগুলো হলো বৌদ্ধ সিংহ। এছাড়া দীপবংশ, মহাবংশ, সিংহলের গ্রন্থ, এগুলো হলো প্রাচীন বৌদ্ধ গ্রন্থ। জৈন গ্রন্থের মধ্যে কি আছে? জৈন গ্রন্থের মধ্যে আছে ভগবতী সূত্র, আচারঙ্গ সূত্র, আরেকটা নাম খেয়াল রাখবি পারিশিষ্ট পার্বণ। তোদের বইতে নেই নামটা, খেয়াল রাখবি পারিশিষ্ট পার্বণ। এছাড়া আছে ভদ্রবাহু রচিত কল্পসূত্র। এইগুলি হলো জৈন গ্রন্থ। জেন্দ আবেস্তা কি?
ইরানের ধর্মগুরু জরাথ্রুষ্টের বাণী যে গ্রন্থে লেখা আছে তাকে বলা হয় জেন্দ আবেস্তা। এই জেন্দ আবেস্তা অনুসারে বিভিন্ন দেবতার নামগুলো খেয়াল রাখতে হবে। আলোর দেবতা হচ্ছেন আহুর মাজদা, অহিরমান হচ্ছেন অন্যায় ও অন্ধকারের দেবতা। তোরা 7 নম্বর পাতায় এই নামগুলো পাবি। হিব্রু বাইবেল কি? প্রাচীন ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট। এইটা হলো প্রাচীন ইহুদিদের ধর্মগ্রন্থ। ওসিরিস কি? ওসিরিস হলেন মিশরের প্রাচীন দেবতা। গ্রিকদের পুরাণ মহাকাব্যের দেবতারা কারা ছিলেন? হেরাক্লেস, অর্গনৌতেস, ডাইয়াদালাস, ইকারাস। এই নামগুলো তোরা 7 নম্বর পাতায় পাবি। এরা হলেন প্রাচীন গ্রিকদের দেবতা। পানকু কে? প্রাচীন চীনের পৌরাণিক দেবতা হলেন পানকু, যিনি স্বর্গমর্ত পাতাল সৃষ্টি করেছেন বলে মনে করা হয়। এছাড়া দেবতারা কারা ছিলেন? ফু সি হলেন চীনের প্রথম শিকার ও পশুপালনের প্রবর্তক দেবতা। চাষবাসের প্রবর্তন করেছিলেন সেন সুং। খাল কেটে ইনি সম্রাট। হুয়াংহো নদীর ওপর বাঁধ দিয়ে বন্যা থেকে দেশবাসীকে বাঁচান চীনের কোন সম্রাট? সম্রাট উ। অন্তস্তয় হর্ষু। সম্রাট উ বাঁধ দিয়ে চীনাবাসীদের বাঁচান। ভারতে পুরাণের সংখ্যা কটি? ভারতে পুরাণের সংখ্যা 18টি। পুরাণকে তথ্য হিসাবে ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করতে হয় কেন? তার কারণ পুরাণ শুধুমাত্র ইতিহাস নয়, পুরাণের মধ্যে বহু কাল্পনিক কাহিনী আছে। তাই সবটাকে ইতিহাস হিসাবে না ধরে খুব সাবধানতার সঙ্গে সেই ইতিহাসটাকে বেছে নিতে হয়। গিলগমেশের কাহিনী কি? প্রাচীন সুমেরীয়দের বা সুমেরীয় ভাষায় লেখা একটি মহাকাব্য হচ্ছে গিলগমেশের কাহিনী। এটি সুমেরীয় ভাষায় লেখা। ইলিয়াড ওডিসি কার লেখা? গ্রিসের অন্ধ কবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। এতে কি লেখা আছে? ইলিয়াডে আছে ট্রয় নগরীর সঙ্গে যুদ্ধের কাহিনী, আর ওডিসিতে আছে সম্রাট ওডিসিয়াসের সারা বিশ্ব ভ্রমণের ইতিহাস। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। তোরা 8 নম্বর পাতায় শেষের দিকে এইগুলো পাবি, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাণভট্ট রচনা করেন হর্ষচরিত। বিক্রমাঙ্কদেব চরিত কে রচনা করেন? বিলহন। রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। গৌরবাহ কে রচনা করেন? বাক্পতিরাজ। পৃথ্বীরাজ চরিত কে রচনা করেন? চাঁদ বরদৈ। এছাড়া রঘুবংশ, মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম এই গ্রন্থগুলি রচনা করেছিলেন বা নাটকগুলি রচনা করেছিলেন মহাকবি কালিদাস। রাজতরঙ্গিনী কি? ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কল্হণের লেখা রাজতরঙ্গিনী, যাতে 7ম থেকে দ্বাদশ শতক অবধি প্রাচীন কাশ্মীরের ইতিহাস জানা যায়। রাসমালা ও কীর্তিকৌমুদী কে রচনা করেন? রচনা করেন সোমেশ্বর। সুকৃতি সংকীর্তন গ্রন্থটি কে রচনা করেন? অরিসিংহ। প্রবন্ধ চিন্তামণি কে রচনা করেন? প্রবন্ধ চিন্তামণি রচনা করেন মেরুতুঙ্গ। হেরোডেটাসের গ্রন্থ থেকে আমরা কিসের কথা জানতে পারি? ভারতের সীমান্তে পারসিক বিজয়ের কথা আমরা হেরোডেটাসের সূত্র থেকে জানতে পারি, বা হেরোডেটাসের ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রাচীন পারসিক আক্রমণের কথা। টেসিয়াস একজন গ্রিক চিকিৎসক। টেসিয়াস তিনি ভারত সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তথ্য দিয়ে গেছেন। আলেকজান্ডারের সঙ্গী 3 জন ঐতিহাসিক কে ছিল?
আলেকজান্ডারের সঙ্গী তিনজন ঐতিহাসিক ছিলেন নিয়ারকাস, ওনেসিক্রিটাস এবং অ্যারিস্টোবুলাস। এছাড়াও তার আমলে ডায়োডোরাস, আরিয়ান, জাস্টিন, প্লুটার্ক প্রভৃতি গ্রিক ঐতিহাসিকরা এসেছিলেন। কুইন্টাস কার্টিয়াস কোথাকার লেখক? কুইন্টাস কার্টিয়াস রোমের ঐতিহাসিক, যার থেকে আলেকজান্ডারের ভারত অভিযানের কাহিনী জানা যায়। মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের গ্রিক দূত, যিনি ইন্ডিকা নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটি প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি কি? এটি হলো প্রাচীন কোনো নাবিকের লেখা একটি গ্রন্থ, যা থেকে প্রথম শতাব্দীর ভারত রোম বাণিজ্যের কথা জানা যায়। প্রাকৃতিক ইতিহাস কে রচনা করেন? প্রাকৃতিক ইতিহাস রচনা করেন প্লিনি। ভূগোল কে রচনা করেন? টলেমি। ফাহিয়েনের লেখা গ্রন্থের নাম কি? ফো কুও কিং। হিউয়েনসাংয়ের লেখা গ্রন্থের নাম কি? সি ইউ কি। ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কে লেখেন? পণ্ডিত তারানাথ এই গ্রন্থটি লেখেন। মহাফেজখানা কি? যেখানে প্রাচীন দলিলপত্র সঞ্চিত করে রাখা হয় তাকে বলা হয় মহাফেজখানা। 10 নম্বর পাতায় এগুলো পাবি। ফরমান কি? সরকারি আদেশকে মধ্যযুগে বলা হতো ফরমান। দস্তুর অল আমল কি? রাজস্ব বিষয়ক তথ্যকে বলা হতো দস্তুর অল আমল। ইম্পেরিয়াল ফরমান্স গ্রন্থটি কার লেখা? জাভেরির লেখা। এই পর্যন্ত এখন থাকলো, এর পরেরটা আবার পরে আমি আলোচনা করবো। এই শর্ট প্রশ্নগুলো তোরা অবশ্যই দাগ দিয়ে রাখবি এবং বারবার দেখে মুখস্থ করবি, কারণ শর্ট কোশ্চেনের ওপর ভিত্তি করেই তোদের পাস করা অথবা ভালো নাম্বার তোলা দুটোই নির্ভর করছে।